তোমার দেওয়া মাটির ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তারে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাফ করো না খোদা। নমস্কার, গল্পপাঠ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের অনেকেরই অনুরোধে আজ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটি আমরা নিয়ে এসেছি। গল্পটি শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। অনেকেই গল্পগুলি শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন গল্প নিয়ে আসার ইন্সপিরেশন পাবো। চলুন গল্পটা শুরু করা যাক। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট। তবু তার দাপটে প্রজারা টু শব্দটি করতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পুজো। পুজো সেরে তর্করত্ন বেলা দুপ্রহর নাগাদ বাড়ি ফিরছিলেন। বৈশাখ শেষ হয়ে এসেছে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নেই। অনাবৃষ্টির আকাশ থেকে যেন আগুন ঝরে পড়ছে। সামনের দিগন্ত জোড়া মাঠখানা ফুটি ফাটা হয়ে আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়ে ধরিত্রীর বুকে রক্ত নিরন্তর যেন ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে। অগ্নিশিখার মতো তাদের সর্পিল ঊর্ধ্বগতির দিকে চেয়ে থাকলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। মাঠের সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি। তার বাড়ির মাটির পাঁচিল ভেঙে চুরে পড়ে গেছে। তার বাড়ির উঠোন এসে পথে মিশেছে, আর অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করে নিশ্চিন্ত হয়েছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়িয়ে তর্করত্ন উচ্চ কণ্ঠে ডাক দিলেন, ওরে ও গোফরা, বলি ঘরে আছিস? গফুর মিয়ার মেয়ে দরজায় দাঁড়িয়ে সাড়া দিল। বাবারে কেন ডাকছো? সে কৈফিয়ত কি তোরে দেবো নাকি? বাবারে ডাক। বাবার যে জ্বর। জ্বর আসবে না তাই মটকা মেরে পড়ে আসে। ওসব জ্বর আমি খুব জানি। ডেকে দে হারামজাদারে, পাষণ্ড শ্লেচ্ছ। হাঁক ডাকে গফুর মিয়া ঘর থেকে বাইরে এলো। জ্বরে কাঁপতে কাঁপতে কাছে এসে দাঁড়ালো। ভাঙা পাঁচিলের গা ঘেঁষে একটা পুরনো বাবলা গাছ, তার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন সেই ষাঁড়টার দিকে ইশারা করে বললেন, এই 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 ওটা কি হচ্ছে শুনি? এটা হিঁদুর গাঁ, জমিদার ব্রাহ্মণ, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রোদের ঝাঁঝে রক্তবর্ণ। সুতরাং সে মুখ দিয়ে যে উত্তপ্ত রুষ্ট বাক্য বেরোবে এটাই স্বাভাবিক। কিন্তু এই রাগের কারণ গফুর মিয়া কিছুই বুঝতে পারল না। সে জিজ্ঞেস করল, আগে বাবা ঠাকুর, আপনি কি বলছেন? আমি ঠিক বুঝলাম না। সকালে যাওয়ার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরার পথে দেখছি তেমনি ঠায় বাঁধা। গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে খেয়াল আছে? সে যে সে বামুন নয়। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুখুটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যায়। তবে ছেড়ে দে না, নিজে নিজে একটু চড়ে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে আছে। খড় এখনো গাদি দেওয়া হয়নি। মাঠের আলগুলো সব জ্বলে গেল। কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেড়ে খাবে? কেমনে ছাড়ি বাবা ঠাকুর? তর্করত্ন এবার যেন একটু নরম হয়ে বললেন, তো না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দু আঁটি বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিবক। তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যানে জলে দে না, এক গামলা খাক। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নের মুখের দিকে তাকালো। গফুরের নিজের মুখ দিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস বেরোলো। কি তাও নেই বুঝি?
কি করলি খড়? ভাগে এবার যা পেলি সমস্ত বেচে খেয়ে ফেললি? গরুটার জন্য এক আঁটিও ফেলে রাখতে নেই? বেটা কসাই কোথাকার! এই নিষ্ঠুর অভিযোগে গফুর যেন বাকরুদ্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, কাহন ক্ষণিক খড় এবার ভাগে পেয়েছিলাম বাবা ঠাকুর, কিন্তু গেলবারের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবু মশাই তুমি হাকিম, তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায়? আমারে 15 বিচুলিও না হয় দাও। চালে খড় নেই, একখানি ঘর, বাপ বেটিতে থাকি, তাও না হয় তালপাতার গোজা গাছা দিয়েই বর্ষাটা কাটিয়ে দেব। কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মরে যাবে বাবা ঠাকুর। ইস, সাদ করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচি নে। কিন্তু এই বিদ্রূপ গফুরের কানে গেল না। সে বলতে লাগলো, কিন্তু হাকিমের দয়া হলো নি। মাস দুয়েকের খোরাকের মতো আমাদের ধান দিলেন বটে, কিন্তু বেবাক খড় সরকারের গাদা হয়ে গেল। মহেশ আমার কুটোটি পেলে না। বলতে বলতে গফুরের কণ্ঠস্বর অশ্রুভারে ভারী হয়ে উঠল, কিন্তু তর্করত্নের তাতে করুণার উদয় হলো না। তিনি বললেন, আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস, দিবি নে? জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? আরে তোরা তো রাম রাজত্বে বাস করিস, ছোট লোক কি না, তাই তার নিন্দে করে মরিস। নিন্দে করব কেন বাবা ঠাকুর? নিন্দে তার আমরা করি নে, কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে চারেক জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি দূষণ আজন্মা মাঠের ধান মাঠেই শুকিয়ে গেল। বাপ বেটিতে দুবেলা দুপেট পরে খেতে পর্যন্ত পাই না। ঘরের পানি চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে ঘরের কোণে বসে রাত কাটাই, পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না। আমার মহেশের দিকে একটিবার তাকিয়ে দেখো, পাঁজরা গোনা যাচ্ছে। দাও না, দাও না ঠাকুর মশাই কাহন 2 ধান, মহেশটাকে 2 দিন পেট পুরে খেতে দি। কথা বলতে বলতে গফুর ধপ করে ব্রাহ্মণের পায়ের কাছে বসে পড়ল। তর্করত্ন তীরের মতো 2 পা পিছিয়ে গিয়ে বললেন, মর, ছুঁয়ে ফেলবি নাকি? না বাবা ঠাকুর, শোবো কেন? শোবো নে, কিন্তু দাও না আমাকে কাহন 2 খড়। তোমার 4 গাদা সেদিন দেখে এসেছি, হে কটি দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেয়ে মরি ক্ষতি নেই, কিন্তু ও আমার অবলা জীব, কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। ধার নিবি? তা সেই ধার শোধ করবি কি করে শুনি? গফুর আশান্বিত হয়ে ব্যাঘ্রস্বরে বলে উঠল, যেমন করে পারি শোধ করবো বাবা ঠাকুর, তোমারে ফাঁকি দিব নি। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করে গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করে বললেন, ফাঁকি দেব না, যেমন করে পারি শোধ করব। রসিক নাগর আমার। এই যা যা, পছাড়, ঘরে যাই, বেলা বয়ে গেল। এই বলে তিনি একটু মুচকি হেসে হঠাৎ ভয় পেয়ে পিছিয়ে গেলেন। তারপর ভীষণ রেগে গিয়ে বললেন, এই এই এই, বাপরে, শিং নেড়ে আসে যে, গুতবে নাকি? গফুর উঠে দাঁড়ালো। ঠাকুরের হাতে ফলমূল আর ভেজা চালের পুটুলি ছিল। সেটা দেখিয়ে বলল, ওই যে ওটার গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চায়। খেতে চায়? তা বটে, যেমন চাষা তা তেমনি বলদ। খড় জোটে না, চাল কলা খাওয়া চায়। নে নে, পথ থেকে সরিয়ে বাঁধ। ওই যে সিং কোন দিন দেখছি কারে খুন করবে। এই বলে তর্করত্ন পাশ কাটিয়ে হনহন করে চলে গেলেন। গফুর সেই দিক থেকে দৃষ্টি সরিয়ে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে মহেশের মুখের দিকে তাকিয়ে রইল। এই দিকে ওই দিকে তাকালো। তারপর ভাঙা ঘরের পেছন থেকে কয়েকটা পুরনো বিবর্ণ খড় এনে মহেশের মুখের কাছে রেখে দিয়ে আস্তে আস্তে বলল, শিগগির করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। গফুরের কথা শেষ হলো না। তার মেয়ে আমিনা ঘরের ভেতর থেকে ডাক দিল, বাবা, বাবা, কি হয়েছে রে মা? ভাত খাবে এসো।
এই বলে আমিনা ঘর থেকে বাইরে এসে দাঁড়ালো। এক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, মহেশকে আবার জাল ফেলে ঘর দিয়েছো বাবা? ঠিক এই ভয়টাই গফুর করছিল, মেয়ে টের পেয়ে যাবে। লজ্জিত হয়ে সে বলল, পুরনো পচা খড় মা, এমনি ঝরে যাচ্ছিল। আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে টেনে বার করছো। না মা, ঠিক টেনে নয়, আসলে কি হয়েছে বলতো মা? দেওয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করে রইল। একটিমাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে, এবং এভাবে চলতে থাকলে আগামী বর্ষায় এটাও টিকবে না। এ কথা তার নিজের চেয়ে আর কেই বা বেশি জানে। অথচ এই উপায়েই বা কটা দিন চলে, এর উত্তর গফুরের কাছে নেই। আমিনা বলল, হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। ফ্যানটুকু দে তো মা, একেবারে মহেশকে খাইয়ে দিয়ে যাই। ফ্যান যে আজ নেই বাবা, হাড়িতেই মরে গেছে। ফ্যান নেই? না। দুঃখের দিনে, অভাবের দিনে এই সামান্য ফ্যানটুকু যে নষ্ট করা যায় না, এই বাচ্চা মেয়েটা তাও বুঝে গেছে। হাত ধুয়ে গফুর ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। একটা পিতলের থালায় বাবার জন্য শাক আর ভাত সাজিয়ে দিয়ে মেয়ে নিজের জন্য একটা মাটির সানকিতে ভাত বেড়ে নিয়েছে। সেদিকে তাকিয়ে গফুর আস্তে আস্তে বলল, আমিনা, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে খাওয়াটা কি ঠিক হবে? ও মা, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে। তখন তখন হয়তো জ্বর ছিল না মা, তাহলে তুলে রেখে দিই, সন্ধেবেলা খেও। কিন্তু ঠান্ডা ভাত খেলে অসুখ যে বাড়বে আমিনা। তাহলে গফুর বেশ খানিকক্ষণ এদিক ওদিক চেয়ে চিন্তা করল। তারপর হঠাৎ যেন সে এই সমস্যার মীমাংসা করে ফেলল। বলল, হ্যাঁ, কাজ কর না মা, মহেশকে ধরে দিয়ে আয়। তখন রাতের বেলা আমারে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি নে? প্রত্যুত্তরে আমিনা কিছুক্ষণ চুপ করে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নিচু করে ধীরে ধীরে ঘাড় নেড়ে বলল, পারবো বাবা। গফুরের মুখ রাঙা হয়ে উঠল। বাবা মেয়ের মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হয়ে গেল, তা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষ থেকে লক্ষ্য করলেন। 5-7 দিন পরের কথা। গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসেছিল। তার মহেশ কাল থেকে এখনো পর্যন্ত ঘরে ফেরেনি। গফুর মনে মনে বলল, মহেশ, কোথায় গেলি তুই? আমি এই শরীর নিয়ে তোরে খুঁজতে পারি? তুই তো জানিস, তোকে না পেলে আমি পাগল হয়ে যাব। ইয়া আল্লাহ, আমার মহেশটা কোথায় গেল? একে আমার জ্বর, তুই দেখছিস আমি উঠতে পারি না, নড়তে চড়তে পারি না, এর মধ্যে তুই চলে গেলি, আমার কথা ভাবলি না। যা, আমিও তোরে ভুলেই যাব, আমিও তোকে ছেড়েই থাকবো। গফুর নিজে শক্তিহীন, তাই আমিনা সকাল থেকে সর্বত্র তাকে খুঁজে বেড়াচ্ছে। পড়ন্ত বেলায় সে ফিরে এসে বলল, শুনেছো বাবা, মানিক ঘোষেরা নাকি আমাদের মহেশকে থানায় দিয়েছে। দূর পাগলি, তুই যে কি বলিস না, এ আবার হয় নাকি? হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে। তা কি করেছিল সে? ওদের বাগানে ঢুকে মহেশ নাকি ওদের গাছপালা নষ্ট করেছে। গফুর নিস্তব্ধ হয়ে বসে রইল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করেছিল, কিন্তু এই আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ তেমনি গরিব, সুতরাং প্রতিবেশী কেউ তাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তার হয়নি। বিশেষত মানিক ঘোষ,
তার গোব্রাহ্মণে ভক্তি এ অঞ্চলে বিখ্যাত। আমিনা বলল, বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? না। কিন্তু তারা যে বললে পুলিশের লোক 3 দিন হলেই তাকে গুহাটায় বেঁচে ফেলবে। ফেলুক গে। গোহাটা বস্তুটা যে ঠিক কি আমিনা তা জানতো না, কিন্তু মহেশকে গোহাটায় বেচে দেওয়া হবে এ কথা শুনলেই তার বাবা যে কীরকম বিচলিত হয়ে উঠত সেটা সে বহুবার লক্ষ্য করেছে। কিন্তু আজ বাবার কথা শুনে সে আর কোনো কথা না বলে আস্তে আস্তে চলে গেল। রাত নেমে এলো। সেই রাতের অন্ধকারে লুকিয়ে গফুর বংশীর দোকানে এসে বলল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলে সে তার পিতলের থালাটি দোকানের মাচার নিচে রেখে দিল। এই বস্তুটার ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত। বছর দুয়েকের মধ্যে সে 5 এটাকে বন্ধক রেখে একটি করে টাকা দিয়েছে। অতএব আজও আপত্তি করল না। পরদিন সকালে গফুর থানায় গেল। ছোট্ট থানার পাশেই তার মহেশ বাঁধা আছে। গফুর থানায় গিয়ে বড়বাবুকে টাকা দিয়ে মহেশকে ছাড়িয়ে আনলো এবং বাড়ির পথে চলল। মহেশের সঙ্গে এমনিতে ও অনেক কথা বলে, সুখ দুঃখের কথা, আমিনাকে নিয়ে চিন্তার কথা। কিন্তু আজ বাড়ি ফেরার সমস্ত পথটায় গফুর কোনো কথা বলল না। বাড়ি ঢুকতেই আমিনা মহেশকে দেখে আনন্দে বলে উঠল, বাবা, এসে গেছো? আহারে, বেচারি আরও রোগা হয়ে গেছে। আমিনা, ওরে ভালো করে বেঁধে রাখ, দেখিস যেন পালাতে না পারে। আমি একটা কাজ ছেড়ে আসছি। এই বলে গফুর আবার বেরিয়ে গেল। পরদিন সকাল, মহেশ বাঁধা আছে যথাস্থানে। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়ো গোছের মুসলমান অত্যন্ত তীব্র চোখ দিয়ে মহেশকে পর্যবেক্ষণ করছে। কিছু দূরে একধারে দুটো হাঁটু জড়ো করে গফুর মিয়া চুপ করে বসেছিল। পরীক্ষা শেষ করে বুড়ো চাদরের খুঁট থেকে একখানা 10 টাকার নোট বের করে তার ভাঁজ খুলে বারবার মসৃণ করে নিল। তারপর গফুরের কাছে গিয়ে বলল, আর ভাঙবো না, এই পুরোপুরি দিলাম, নাও। গফুর হাত বাড়িয়ে টাকাটা নিয়ে তেমন করে নিঃশব্দে বসে রইল। বুড়ো লোকটার সঙ্গে আরও 2জন লোক ছিল। তারা মহেশের দড়ি খোলার উদ্যোগ করতেই গফুর হঠাৎ করে সোজা হয়ে উঠে দাঁড়ালো। তারপর উদ্ধত কণ্ঠে বলে উঠল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে নে। লোক দুটো চমকে গেল। বুড়ো আশ্চর্য হয়ে বলল, কেন? কেন আবার কি? আমার জিনিস আমি বেচবো না, আমার খুশি। এই বলে সে নোটখানা ছুঁড়ে ফেলে দিল। তারা বলল, কাল যে বড় বায়না করে এলে, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এসবের বাণী কি? তো নাও, তোমাদের বায়না ফিরিয়ে দিলাম। এই বলে সে ট্যাগ থেকে 2 টাকা বের করে দিয়ে ঝনাত করে ফেলে দিল। ওভাবে কাজ হয় নাকি? কাল বায়না করে আসবে আর আজ কথা ঘুরিয়ে দেবে? ঠক জোচ্চোর কথাকার। কে ঠগ? ঠগ কে? তোমাদের টাকা তো ফিরিয়ে দিলাম, আবার কি চাও? বাড়ি এসে এতটা সময় যে নষ্ট হলো, এখন বলে কিনা বেচবে না। আমরা তো সহজে ছাড়বো না। তা কি করবে? মারবে? মারবে আমারে? ঝগড়া বাঁধার উপক্রম হয় দেখে বুড়ো হেসে ধীরভাবে বলল, চাপ দিয়ে আরো 2 টাকা বেশি নেবে, তাই তো? তোমরা ঝামেলা করো না হে। দাও, পানি খেতে ওর মেয়ের হাতে 2 টাকা দাও। কি, তাই তো? না, কিন্তু এর বেশি কেউ একটা আধলা দেবে না, জানো? গফুর সজোরে মাথা নেড়ে বলল, না, না তো কি? চামড়াটাই যে দামে বিকোবে, নইলে মাল আর আছে কি? তবা তবা। গফুরের মুখ দিয়ে একটা বিশ্রী কটু কথা বের হয়ে গেল
এবং পরক্ষণে সে ছুটে গিয়ে নিজের ঘরের মধ্যে ঢুকে চিৎকার করে শাসাতে লাগলো যে, এক্ষুনি তোমরা যদি এই গ্রাম থেকে চলে না যাও তাহলে আমি জমিদারের লোক ডাকবো, ওরা সব কটাকে জুতো পেটা করে ছাড়বে, দেখবে দেখবে ডাকবো ওদের। হাঙ্গামা দেখে লোকগুলো চলে গেল। গফুর শান্ত হয়ে দাওয়ায় বসে একটুখানি জিরোচ্ছিল। কিছুক্ষণ পরেই জমিদারের সদর থেকে তার ডাক পড়ল। গফুর বুঝল এ কথা কর্তার কানে গেছে। সদরে ভদ্র ও অভদ্র অনেক মানুষ বসে আছে। যা খুশি করবে, মানে নিয়ম কানুন কিছু নেই নাকি? আগের আমল হলে একেবারে শুলে চড়ানো হতো। নেহাত আমাদের জমিদার মশাই খুব ভালো মানুষ, তাই এছে ওহ গোফরা, বড় লোকের বেটা, এই যে। গফুর সদর বাড়িতে ঢুকতেই তাকে দেখে জমিদার শিবুবাবু চোখ রাঙা করে বললেন, গোফরা, তোকে যে আমি কি সাজা দেব তা ভেবে পাইনে। কোথায় বাস করে আছিস জানিস? গফুর হাত জোড় করে বলল, জানি, আমরা খেতে পাইনি, নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি মানা করতাম না। সকলেই বিস্মৃত হলো। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলেই তারা জানত। সে কাঁদো কাঁদো হয়ে বলল, এমন কাজ আর কখনো করব না কর্তা। এই বলে সে নিজের দুহাত দিয়ে নিজের দু কান মুড়ল এবং প্রাঙ্গণের একদিক থেকে আরেক দিক পর্যন্ত নাক্ষত দিয়ে উঠে দাঁড়ালো। শিবুবাবু সদয় কণ্ঠে বললেন, আচ্ছা, যা যা হয়েছে, আর কখনো এসব মতিবুদ্ধি করিস নে। জমিদারের পারিষদ সবাই বলতে লাগলো, এই মহাপাতক শুধু কর্তার পুণ্য প্রভাবে আর শাসন ভয়ে বেঁচে গেছে। তর্করত্ন উপস্থিত ছিলেন। তিনি বললেন, ও শব্দের যে শাস্ত্রে ব্যাখ্যা আছে সেসব এই মূর্খকে বলার কোনো অর্থই হয় না। তবে এই ধর্ম জ্ঞানহীন শ্লেচ্ছকে গ্রামের ত্রিসীমানায় আর থাকতে দেওয়া যায় না। এ পাপীরে এক্ষুনি বের করে দেওয়া উচিত। ফুর একটা কথারও জবাব দিল না। যথাযথ প্রাপ্য মনে করে সমস্ত অপমান, সমস্ত তিরস্কার সবই মাথা পেতে নিয়ে বেরিয়ে এলো। তবে তার মন আজ বড় খুশি। ফেরার পথে প্রতিবেশীদের ঘর থেকে ফ্যান চেয়ে এনে মহেশকে খাওয়ালো। তার গায়ে, মাথায় ও শিঙে বারবার হাত বুলিয়ে দিতে দিতে অস্ফুটে কত কথাই বলতে লাগলো। আমার উপর রাগ করিস রে মহেশ, তুই সেদিন অমন করে পালিয়ে গেলি, আমার ভারী রাগ হয়েছিল। তোরে এত ভালোবাসি, তুই সেটা বুঝিস নে। আমারে তুই ক্ষমা করে দে বাপ। তুইও থাকবি আমার সাথে। আমার পরিবার বলতে আর কি আছে বল, তুই আর আমি না ছাড়া? তোদের ছাড়া আমার আর কে আছে বল? মহেশ, আয় আয় বাবা, খা। এক অবলা জীব আর এক অভাবী মানুষ কে কি বলল আর কে কি বা বুঝল তা শুধু ঈশ্বরই জানেন। দেখতে দেখতে জ্যৈষ্ঠ শেষ হয়ে এলো। রুদ্রের যে মূর্তি একদিন বৈশাখে আত্মপ্রকাশ করেছিল, সে যে কত ভীষণ, কত বড় কঠোর হয়ে উঠতে পারে তা আজকের আকাশের দিকে না তাকালে উপলব্ধি করা যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নেই। কখনো এই রূপের লেশমাত্র পরিবর্তন হতে পারে, আবার কোনোদিন এ আকাশে মেঘ ভারে স্নিগ্ধ সজল হয়ে দেখা দিতে পারে। আজ এ কথা ভাবতেও যেন ভয় হয়। মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল জুড়ে যে আগুন প্রতিনিয়ত ঝরে পড়ছে তার যেন কোনো অন্ত নেই, সমাপ্তি নেই। চারিদিকে সমস্ত কিছু নিঃশেষে দগ্ধ না হয়ে গেলে এ আর থামবে না। গফুর বেরোলো মজুর খাটতে। মাত্র 4-5 দিন তার জ্বর থেমেছে, কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি ক্লান্ত। তবুও কাজের সন্ধানে আজ তাকে বেরোতেই হলো।
বেলা যখন দ্বীপ্রহর, গফুর ঘরে ফিরে এলো। অন্যের বাড়িতে জন্মজোর খাটা তার অভ্যেস নয়। তার উপরে এই প্রচণ্ড রোদ্দুর শুধুই তার মাথার ওপর দিয়ে গেছে। খিদে, তেষ্টায় ও ক্লান্তিতে সে চোখে অন্ধকার দেখছে। উঠোনে দাঁড়িয়ে ডাক দিল, আমি না, ভাত হয়েছে রে? মেয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো। তারপর নিরুত্তরে খুঁটি ধরে দাঁড়িয়ে রইল। জবাব না পেয়ে গফুর চেঁচিয়ে বলল, কি রে, কানে কথা যাচ্ছে না? হয়েছে ভাত? না বাবা। কি বললি? হয়নি? কেন হয়নি শুনি? চাল নেই বাবা। চাল নেই? সকালে আমারে বলিসনি কেন? তোমারে যে রাত্রে বলেছিলুম। গফুর মুখ ভেঙচিয়ে বলল, রাত্রিরে যে বলেছিল। রাত্রিরে বললে কারো মনে থাকে? নিজের কর্কশ কণ্ঠে তার রাগ দ্বিগুণ বেড়ে গেল। মুখ আরও বিকৃত করে বলে উঠল, চাল থাকবে কি করে? রোগা বাপটা খাক আর না খাক, বুড়ো মেয়ে 4-5 বার করে ভাত গিলবে। এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে বাইরে যাব। দে, এক ঘটি জল দে, তেষ্টায় বুক ফেটে গেল। এবার বল, তাও নেই? আমি না তেমনি অধোমুখে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত অপেক্ষা করে গফুর যখন বুঝল ঘরে তৃষ্ণার জল পর্যন্ত নেই, সে তখন আর আত্মসম্বরণ করতে পারল না। দ্রুত পায়ে মেয়ের কাছে গিয়ে ঠাস করে সশব্দে তার গালে একটা চড় কষিয়ে দিয়ে বলল, মুখ পোড়া হারামজাদি মেয়ে, সারাদিন তুই করিস কি? এত লোকে মরে, তুই মরিস না কেন? আমি না কোনো কথা বলল না। মাটির ফাঁকা কলসিটা তুলে নিল। তারপর সেই তপ্ত রোদ্দুরের মধ্যে দিয়ে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। আমি না চোখের আড়াল হতেই কিন্তু গফুরের বুকে শেল বিঁধল। মা মরা এই মেয়েটাকে যে গফুর কি করে মানুষ করেছে তা একমাত্র সেই জানে। তার মনে পড়ল, এই স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটার কোনো দোষ নেই। এদের সামান্য ধান কটা ফুরোনো পর্যন্ত তাদের পেট ভরে দুবেলা অন্ন জোটে না। কোনোদিন একবেলা, কোনোদিন বা তাও নয়। দিনে 5-6 বার ভাত খাওয়াটা যেমন অসম্ভব তেমনি মিথ্যে। এবং তেষ্টার জল না থাকার কারণটাও গফুর খুব ভালো করেই জানে। গ্রামে যে 2-3টি পুকুর আছে তা একেবারে শুকিয়ে গেছে। শিবচরণ বাবুর খিড়কি পুকুরে যা একটু জল আছে তা সাধারণ মানুষ পায় না। অন্যান্য জলাশয়ের মাঝখানে 2-1টা গর্ত খুঁড়ে যা কিছু জল সঞ্চিত হয় তা নিয়ে যেমন কাড়াকাড়ি পড়ে আর তেমনি ভিড়ও হয়। বিশেষত মুসলমান বলে এই ছোট মেয়েটা তো কাছেই ঘেঁষতে পারে না। ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়িয়ে বহু অনুনয় বিনয় করে। কেউ যদি দয়া করে তার পাত্রে জল ঢেলে দেয়, সেটুকুই সে ঘরে আনে। এ সমস্তই গফুর জানে। হয়তো আর জল ছিল না, কিংবা কাড়াকাড়ির মাঝে কেউ তার মেয়েকে কৃপা করার অবসর পায়নি। এমনই কিছু একটা হয়ে থাকবে নিশ্চয়ই। এ কথা ভেবে গফুরেরও চোখে জল এলো। এমন সময় জমিদারের পেয়াদা যমদূতের মতো প্রাঙ্গণে এসে দাঁড়ালো। চিৎকার করে ডাকল, গফরা, এই গফরা, ঘরে আছিস? গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়ে বলল, আছি। কেন? বাবু মশাই ডাকছেন, আয় শিগগির চল। আমার খাওয়া দাওয়া হয়নি, পরে যাব। এত বড় স্পর্ধা পেয়াদার সহ্য হলো না। সে একটা কুৎসিত সম্বোধন করে বলল, শালা, এত বড় সাহস! বাবুর আদেশ মানিস না? বাবুর হুকুম জানিস? জুতো মারতে মারতে তোরে টেনে নিয়ে যেতে বলেছে। অত সোজা? খাজনা দিয়ে বাস করি, বললেই যেতে হবে নাকি? আমি এখন যাব না। কিন্তু সংসারে যে ক্ষুদ্র তার এতটা আত্মাভিমান শুধু বিফল নয়, বিপদেরও কারণ। ফলে এরপরে যে কি ঘটল
সেই বিষয়ে বিস্তারিত করে বলার প্রয়োজন নেই। জমিদারের পেয়াদা চলে গেল। পেয়াদা ফিরে গিয়ে সমস্ত কথা শিবচরণকে জানালো। সব শুনে তিনি কিছুই বললেন না, তবে তার চোখ মুখ জ্যৈষ্ঠের তপ্ত সূর্যের মতো হয়ে উঠল। কিছুক্ষণ পরে গফুর পৌঁছল জমিদার বাড়িতে। জমিদারকে প্রণাম করে সে জিজ্ঞেস করল, এর নাম কর্তা, আমায় ডেকেছিলেন? জমিদার গফুরের কথার সরাসরি উত্তর না দিয়ে পেয়াদাকে ইশারা করলেন। পেয়াদা বলল, হতছাড়া, যেমন তুই তেমন তোর ওই ষাঁড়। জানিস ও কি করেছে? বাবুর বাগানে ঢুকে কি অনার সৃষ্টি করেছে। সাধের ফুল গাছগুলো সব একেবারে মুড়িয়ে খেয়েছে। তারপর ওইদিকে ধান শুকোচ্ছিল, সেইটাও একেবারে নষ্ট করে দিয়েছে। তারপর কর্তার ছোট মেয়েকে ফেলে দিয়ে পালিয়েছে। গফুর জমিদার বাবুর কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। হাত জোড় করে বলল, কর্তা, আপনি তো জানেন আমার মহেশ জেনে বুঝে কিছু করেনি। ওরে খাওয়াতে পারিনি। আমরা না হয় খিদে চেপে থাকতে পারি, ও কি পারে কর্তা? অবলা প্রাণী। আগের মতো হয়তো এবারও গফুর ক্ষমা পেত, কিন্তু সে যে কর দিয়ে বাস করে, কারো গোলাম নয়। প্রজার মুখে এত বড় স্পর্ধা জমিদার হয়ে শিবচরণ বাবু কোনো মতেই সহ্য করতে পারেন না। জমিদারের আদেশে শুরু হলো গফুরকে চাবুক মারা। গফুর কোনো প্রতিবাদ করল না। প্রহার, লাঞ্ছনা সমস্তটাই মুখ বুজে সহ্য করল। শিবচরণ বাবুর যখন মনে হলো গরিবের মাথা থেকে দেমাগের ভূত নেমেছে, তিনি গফুরকে ছাড়ার নির্দেশ দিলেন। গফুর নিঃশব্দে বেরিয়ে এলো। জমিদারের সদর থেকে ধুঁকতে ধুঁকতে ফিরল ঘরে। তারপর নিঃশব্দে শুয়ে পড়ল। তার চোখ মুখ ফুলে উঠেছে। তার এত বড় শাস্তির কারণ প্রধানত মহেশ। খিদে তেষ্টার কথা তার মনে ছিল না, কিন্তু বুকের ভেতরটা যেন মধ্যাহ্ন আকাশের মতো জ্বলতে লাগলো। এইভাবে যে কতক্ষণ কাটলো তার কোনো হুঁশ ছিল না। কিন্তু হঠাৎ উঠান থেকে আমিনার আর্তনাদ কানে আসতেই গফুর সবেগে উঠে দাঁড়ালো এবং ছুটে বাইরে আসতেই দেখল আমিনা মাটিতে পড়ে আছে। বিক্ষিপ্ত ভাঙা ঘট থেকে জল ঝরে ঝরে পড়ছে, আর মহেশ মাটিতে মুখ দিয়ে সেই জল মরুভূমির মতো যেন শুষে শুষে খাচ্ছে। গফুর বুঝল আমিনাকে মহেশ ঠেলে ফেলে দিয়েছে। চোখের পলক পড়ল না। গফুর দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে গেল। মেরামত করবার জন্য কাল সে তার লাঙলের মাথাটা খুলে রেখেছিল, সেটাই তুলে নিল দুহাতে। তারপর মহেশের মাথার উপর সজোরে আঘাত করল। একটি বার মাত্র মহেশ মুখ তোলবার চেষ্টা করল। তারপরেই তার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ মাটিতে লুটিয়ে পড়ল। চোখের কোণ বেয়ে কয়েক বিন্দু জল ও কান বেয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। বার দুই সমস্ত শরীরটা তার থর থর করে কেঁপে উঠল। তারপর সামনের আর পিছনের পা দুটো যত দূর যায় প্রসারিত করে দিয়ে মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমিনা কেঁদে উঠে বলল, এ কি করলে বাবা? আমাদের মহেশ যে মরে গেল। গফুর নড়ল না, জবাবও দিল না। শুধু নিষ্পলক চোখে আর একজোড়া নিমেষহীন গভীর কালো চোখের দিকে তাকিয়ে পাথরের মতো নিশ্চল হয়ে রইল। ঘণ্টা দুয়েকের মধ্যে খবর পেয়ে মুচির দল এসে জুটল। ওরা মহেশকে বাঁশে বাঁধতে লাগলো। ওদের হাতে ধারালো চকচকে ছুরি দেখে গফুর শিউরে উঠল, কিন্তু একটা কথাও বলল না। বাঁধা শেষ করে ওরা মহেশকে নিয়ে ভাগাড়ের দিকে চলল। সেই সময় গফুর একবার মুখ তুলে তাকালো।
শেষবারের মতো একবার দেখে নিল তার মহেশকে। কিছুক্ষণ পরে গাঁয়ের লোক এসে হাজির হলো। তারা বলল, তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছে। প্রাচ্চিত্তিরের খরচা জোগাতে এবার তোকে না ভিটে বেচতে হয়। গফুর এসব কথার কোনো উত্তর দিল না। দুটো হাঁটুর ওপর মুখ রেখে বসে রইল। অনেক রাত্রে গফুর মেয়ের কাছে গেল। মেয়ে দাওয়ায় ঘুমোচ্ছিল। গফুর তাকে ডাক দিল। আমি না ওঠ মা, চল আমরা যাই। আমিনা চোখ মুছে উঠে বসল। কোথায় যাব বাবা? গফুর বলল, ফুলবেড়ে চটকলে কাজ করতে। মেয়ে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। এর আগে অনেক দুঃখেও বাবা কলে কাজ করতে রাজি হয়নি। সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আব্রু থাকে না। এই কথা সে বহুবার বাবার মুখে শুনেছে। দেরি করিস নে মা, চল, অনেক পথ হাঁটতে হবে। আমিনা জল খাবার ঘটি আর বাবার ভাত খাবার পেতলের থালাটা সঙ্গে নিচ্ছিল। গফুর নিষেধ করল। ওসব থাক মা, ওতে আমার মহেশের পাচ্চিত্তির হবে। অন্ধকার গভীর রাত্রে গফুর মেয়ের হাত ধরে বেরিয়ে এলো। এই গ্রামে তার আত্মীয় কেউ নেই, তাই কাউকে বলবারও কিছু নেই। উঠোন পেরিয়ে পথের ধারে সেই বাবলা তলাটার কাছে এসে থমকে দাঁড়ালো। হঠাৎ তার সমস্ত হৃদয় বিদীর্ণ করে কান্না উঠে এলো। হু হু করে কেঁদে উঠল। নক্ষত্র খচিত কালো আকাশের দিকে তাকিয়ে গফুর বলল, আমারে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেজটা নিয়ে মরেছে। তার খাবার জন্য এতটুকু জমি কেউ রাখেনি আল্লাহ। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তারে খেতে দেয়নি। তার কসুর তুমি যেন কখনো মাফ করো না খোদা। গল্পটি মন দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে ফিরে আসতে পারে গল্পবাজ। ধন্যবাদ।